বিকে ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিজিত কুমার বিশ্বাস। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজও আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের 21 থেকে 23 নম্বর অঙ্ক সমাধান করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটু বলি, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং দ্রুত অঙ্কটি শিখে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন চলো অঙ্কের সমাধান আমরা করি। 21 নম্বর অঙ্ক আমরা একটু দেখি কি বলছে। 21 নম্বর অঙ্ক, কোনো উপাত্তের সাংখ্যিক মান 4, 5, 6, 7, 8, 8, 9, 11, 12 এদের প্রচুরক নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রচুরক কীভাবে নির্ণয় করতে হবে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করি, তাহলে তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে। ধরো একটি অঙ্কের বা একটি উপাত্ত আছে, উপাত্তের ভিতরে সমস্ত সংখ্যা একবার করে আছে, কিন্তু কোনো একটি সংখ্যা 2 বার বা 3 বার আছে। তাহলে একাধিকবার যে সংখ্যাটি আছে সেটাই হবে প্রচুরক। এটাই তোমরা মনে রাখবে যে সংখ্যাটি বেশিবার আছে, একাধিকবার আছে, সেই সংখ্যাটি হবে প্রচুরক। প্রচুরক একটা সংখ্যা হতে পারে, দুটি সংখ্যা হতে পারে, তিনটি সংখ্যা হতে পারে, একাধিক সংখ্যা হতে পারে। অর্থাৎ প্রচুরক যদি সর্বোচ্চ বার দেখা যাচ্ছে দুইটি সংখ্যা 3 বার করে আছে বা 2 বার করে আছে বা 4 বার করে আছে, তাহলে সেই দুটি সংখ্যাই হবে প্রচুরক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যতটুকু আলোচনা হলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এবার অঙ্ক শুরু করি, সমাধানটি দেখি। 21 নম্বর সমাধান আমরা করেছি। প্রদত্ত উপাত্ত সমূহ হলো, উপাত্ত সমূহ যেটা আছে সেটা আগে আমরা উঠিয়ে নেব। সেটা কি কি আছে দেখো, 4, 5, 6, 7, 8, 8, 9, 11, 12। এখানে দেখো 4 একবার, 5 একবার, 6 একবার, 7 একবার, 8 কিন্তু 2 বার আছে। আমি একটু আন্ডারলাইন করে দেখালাম। 9 একবার, 11 একবার, 12 একবার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এখনই বুঝতে পেরে গেছো যে প্রচুরক কোন সংখ্যাটি। উপাত্ত সমূহের মধ্যে প্রচুরক 8, কারণ 8 2 বার আছে। সেটা আমরা সুন্দর করে একটু গুছিয়ে লিখব। এখানে উপাত্ত সমূহের মধ্যে 8 সংখ্যাটি সর্বাধিক 2 বার আছে। কয়বার আছে? 2 বার। যে কয়বার থাকে আমরা সেই কয়বার উল্লেখ করব, ওটাই হবে প্রচুরক। অতএব প্রদত্ত উপাত্ত সমূহের প্রচুরক 8। এইটুকু শেষ, এর বেশি আর কিছু লেখার দরকার নেই। তোমাদের প্রচুরক যেটা চাইছে সেটা দিলে এনাফ। এরপরে দেখো 22 নম্বর অঙ্কটি কি বলছে। 3, 4, 6, 7, 8, 9, 10, 11 সাংখ্যিক মানের উপাত্ত সমূহের প্রচুরক নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যদি কোনো উপাত্তের মধ্যে কোনো সংখ্যায় যদি একাধিকবার না থাকে বা বেশি সংখ্যক না থাকে, সবাই যদি সমান সংখ্যক বা একবার করে থাকে, তাহলে এদের মধ্যে কোনোটি একাধিকবার যেহেতু নাই, তাহলে কোনোটি প্রচুরক হবে না। সেরকমই একটা উপাত্ত দেওয়া আছে, আমরা একটু খেয়াল করে দেখি। এখানে 3 একবার আছে, 4 একবার, 6 একবার, 7 একবার, 8 একবার, 9 একবার, 10 একবার, 11 একবার করে আছে। তাহলে এখানে উপাত্ত সমূহের মধ্যে কোনো সংখ্যা একবারের বেশি নেই। তাহলে কি প্রচুরক হবে? হবে না। তাহলে আমরা লিখব যে তাই উপাত্ত সমূহের কোনো প্রচুরক নেই, কোনো প্রচুরক নেই। এভাবে লিখে দিলেই হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 23 নম্বর অঙ্কটি করব। 23 নম্বরের অঙ্কটি আছে, দেখো নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয়, এটা টাকাতে দেওয়া আছে। টাকায় দেওয়া হলো 155, 165, 173, 143, 168, 146, 156, 162, 158, 148, 159, 147, 150, 136, 132, 156, 140, 155, 145, 135, 151, 141, 169, 140, 125, 122, 140, 137, 145, 150, 164, 142, 156, 152, 146, 148, 157 ও 167। এটা হচ্ছে উপাত্ত সমূহ দেওয়া আছে 38 জন শ্রমিকের। এখানে ক নাম্বার বলছে মানের ক্রমানুসারে উপাত্ত সমূহ সাজাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, মানের ক্রমানুসারে সাজাতে বলছে, তাহলে অবশ্যই আমরা এখান থেকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাবো। এখানে মানের ক্রমানুসারে মানে মান যখন বলছে তখন কিন্তু
ঊর্ধ্বক্রমেই হবে, অধক্রমে কিন্তু হবে না, মানের ক্রমানুসারে। এখানে আমরা যেটা বলবো সেটা মানের ঊর্ধ্বক্রমে, অধক্রমে মানের অধক্রমেও সাজানো যেতে পারে, কিন্তু এখানে যেহেতু একভাবে আমাদের বলছে, একভাবে সাজালেই হলো, আমরা অবশ্যই মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, ছোট থেকে বড়োর দিকেই সাজাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, একদম সিম্পল ব্যাপার, তোমরা এখানে খুঁজে 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 বের করে দেখবে সবচেয়ে ছোট সংখ্যাটি কত, তারপর একটু বড়, তারপর একটু বড়, তারপর একটু বড়। আমরা এখানে সাজিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো তোমাদের সুবিধার জন্য। মানের ক্রমানুসারে সাজিয়ে পাই, মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 122, তারপরে 125, 132, 135, 136, 137, 140, 140, 140, 140 তিনবার আছে, তাই আমরা পরপর লিখেছি। 141, 142, 143, 145, 145 দুইবার আছে, পরপর লিখেছি। 146, 146 দুইবার আছে, পরপর লিখেছি। 147, 148, 148, 148 দুইবার আছে, পরপর লিখেছি আমরা। 150, 150 দুইটি আছে, দুইবার পরপর লিখেছি। 151, 152, 155, 155 দুইবার আছে, পরপর লিখেছি। 156, 156, 156 তিনবার আছে, আমরা পরপর তিনটা লিখেছি। 157, 158, 159, 162, 164, 165, 167, 168, 169, 173 আমাদের মানের ক্রমানুসারে সাজানো হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে উপাত্ত সমূহকে আমরা সারি ক্রমানুসারে আমরা সাজানো দেখিয়েছি। এর পরের অংশটি হলো সারণীবদ্ধ করো। সারণীবদ্ধ করতে গেলে পরে একটা ছক লাগবে, এরকম একটা তোমরা ছক তৈরি করে নেবে। এখানে লিখবে যে এবার সংখ্যাগুলোকে সারণীবদ্ধ করি। এখানে সারণীবদ্ধের একটা সীমা আছে, সেটা সবচেয়ে নিচের সীমাটা কত আর সবচেয়ে উপরের সীমাটা কত, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটি কত, সবচেয়ে ছোট সংখ্যাটি কত, এভাবে একটা সীমানা বা সীমা উল্লেখ করে দেবে। ছোট সংখ্যাটি হচ্ছে 122 থেকে 173, তার মানে সাপ্তাহিক যে সঞ্চয় সেটা হচ্ছে 122 থেকে 173 পর্যন্ত। এখানে তোমরা যে ছকটা তৈরি করবে সেখানে দুইটি ঘর হবে, দুইটি ঘরে একটি ঘরে লিখবে, দুইটি কলাম হবে। একটি কলামে লিখবে আছে সাপ্তাহিক সঞ্চয়, আর পরের কলামে লিখবে শ্রমিক সংখ্যা। এখানে ব্র্যাকেটে একটু টাকা, তোমাদের খাতায় অনেক জায়গা হবে, এখানে বোর্ডে একটু কনজাস্টেড, এখানে ধরে নাই, তোমরা এই অংশটা নিচেই লিখবে, এক পৃষ্ঠায় লিখবে, এরকম ডাবল করবে না। আমি বোর্ডে ধরাইতে পারি না, এই জন্য ডাবল করেছি, তোমরা এই অংশটুকু নিচেই লিখবে। তাহলে এখানে দেখো সাপ্তাহিক সঞ্চয় ব্র্যাকেটে তোমরা টাকায় লিখবে, আর এখানে শ্রমিক সংখ্যা ব্র্যাকেটে জন লিখবে, না লিখলেও সমস্যা নাই, এভাবে দিলেও হবে। তো দেখো এখানে আমরা যে প্রথমে মানের ক্রমানুসারে সাজিয়েছিলাম, সেই মানের ক্রমানুসারে সাজানোটাই এখানে লিখব, কিন্তু এখানে একটা কাজ করতে হবে, সেটা তোমাদের যে সংখ্যাটি দুইবার বা তিনবার আছে, আমি এখানে এই যে শ্রেণী ব্যক্তি যে শ্রেণীর সংখ্যা আছে, অর্থাৎ সে ঘরগুলো আছে, ঘরে আমি একবারই লিখব, দুবার লিখবো না বা তিনবার লিখবো না, কিন্তু এখানে উল্লেখ করে দেবো তিনবার। 3 থাকলে 3, 4বার থাকলে 4, এভাবে আমরা এইখানে এসে উল্লেখ করব। ঠিক দেখো এখানে 122 আছে একবার, আমরা লিখেছি একবার, মানে শ্রমিকের সংখ্যা 1। এখানে সাপ্তাহিক সঞ্চয়, একজন শ্রমিক 122 টাকা সঞ্চয় করে, এটা উল্লেখ করা হচ্ছে। 125 টাকা সঞ্চয় করে একজন শ্রমিক, 132 টাকা সঞ্চয় করে একজন শ্রমিক, 135 টাকা সঞ্চয় করে একজন শ্রমিক, 136 টাকা সঞ্চয় করে একজন শ্রমিক, তার মানে 136 একবার আছে। যেগুলো একবার আছে সেগুলো শ্রমিক সংখ্যা 1। 137 সঞ্চয় করে একজন শ্রমিক, 140 টাকা সঞ্চয় করে 3 জন শ্রমিক, 141 একজন শ্রমিক সঞ্চয় করে, 142 একজন শ্রমিক, 143 একজন শ্রমিক, 145 দুজন শ্রমিক, অর্থাৎ 145 টাকা করে শ্রমিক সঞ্চয় করে 2 জন শ্রমিক, 146 দুজন শ্রমিক, 147 একজন শ্রমিক, 148 দুজন শ্রমিক, 150 দুজন শ্রমিক, 151 একজন শ্রমিক, 152 একজন শ্রমিক, 155 দুইজন শ্রমিক। তোমরা যে মানের ক্রমানুসারে সাজিয়েছো, তোমাদের মানের ক্রমানুসারের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে যে কোন ঘরে কত বসবে। এখানে 156 তিনজন শ্রমিক, অর্থাৎ 156 তিনটা আছে, অর্থাৎ 156 টাকা করে সঞ্চয় করে 3 জন শ্রমিক। 157 আছে 1, 158 আছে একজন শ্রমিক, 159 একজন, 162 একজন, 164 একজন, 165 একজন, 167 একজন, 168 একজন, 169 একজন, 173 একজন। এভাবে শ্রমিকের সংখ্যা আমরা এখানে টোটাল এখান থেকে
এ পর্যন্ত তোমরা গুনে দেখো 138 জন শ্রমিক আছে। তোমরা এখান থেকে এখানে যোগ করে একটু দেখে শিওর হবে যে 38 হয়েছে কিনা। লেখার যদি ভুল থাকে তাহলে এখানে 38 মিলবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা সারণীটি করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরেকটি অংশ আছে, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে গড় নির্ণয় করো। আমরা সারণী নির্ণয় করেছি, সারণীবদ্ধ করেছি, উপাত্ত সমূহকে ক্রমানুসারে সাজিয়েছি। এখন গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করতে গেলে পরে আমরা গড়ের সূত্রটা জানি যে উপাত্ত সমূহের সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। তাহলে এখানে উপাত্ত সমূহ যা আছে সেটাকে আমরা যোগ করব, তাহলে আমরা এইভাবে সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে সবগুলো যোগ করেছি 155 যোগ 165 যোগ 173 যোগ 143 যোগ 168 যোগ 146 যোগ 156 যোগ 162 যোগ 158 যোগ 148 যোগ 159 যোগ 147 যোগ 150 যোগ 136 যোগ 132 যোগ 156 যোগ 140 যোগ 155 যোগ 145 যোগ 135 যোগ 151 যোগ 141 যোগ 169 যোগ 140 যোগ 125 যোগ 122 যোগ 140 যোগ 137 যোগ 145 যোগ 150 যোগ 164 যোগ 142 যোগ 156 যোগ 152 যোগ 146 যোগ 148 যোগ 157 যোগ 167। সুপ্রিয় শিক্ষার্থী, এটি যোগ করলে হয় 5681। তাহলে আমরা পেয়েছি কয়টা উপাত্ত? উপাত্তের সংখ্যা কত? উপাত্ত সমূহের সংখ্যা হচ্ছে, উপাত্তের সংখ্যা হচ্ছে 38। তার মানে 38 জন এখানে শ্রমিক আছে। তাহলে গড় হবে কত? উপাত্ত সমূহের সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। এখানে সমষ্টি আমরা পেয়েছি 5681 এবং সংখ্যা পেয়েছি আমরা 38। এটা ভাগ করলে পরে 149.5 হয়। তোমরা একটু ভাগ করে দেখো, এত টাকা। অর্থাৎ নিম্ন গড় 149.5 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 23-এর খ নম্বর অঙ্কটি করব। দেখো, বলা আছে উপাত্ত সমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। উপাত্ত সমূহ, আমাদের যে উপাত্ত দেওয়া আছে, আমরা আগে শিখেছি যে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় আমরা প্রথমে সাজিয়ে নিব। এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজিয়ে নিয়েছি। এখানে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। 122, 125, 132, 135, 136, 137, 140, 141, 141, 141, 142, 143, 145, 145, 146, 146, 147, 148, 148, 150, 150, 151, 152, 155, 155, 156, 156, 156, 157, 158, 159, 162, 164, 165, 167, 168, 169, 173। এভাবে আমরা দেখো, সবচেয়ে ছোট সংখ্যা আছে 22, 122, আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 173। আগে আমরা সীমা পেয়েছিলাম। এভাবে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব। এখন দেখেন, এখানে উপাত্ত সমূহের সংখ্যা n = 38 দেওয়া আছে, এখানে 38 যা জোড় সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের পর্বে শিখেছি যে জোড় সংখ্যা থাকলে পরে তার যে সূত্র আছে, বিজোড় সংখ্যা থাকলে পরে তার আর একটা সূত্র আছে। এখানে যেহেতু জোড় সংখ্যা, একটু সূত্রটা আমরা লিখে করব। আবার জোড় সংখ্যা থাকলে পরে সমান দুইটা দিক থেকে সমান সংখ্যা বাদ দিব। সমান সংখ্যা বাদ দিলে পরে দেখা যাচ্ছে মাঝখানে একটা জোড় সংখ্যা থাকবে, মানে দুইটা সংখ্যা থাকবে। অর্থাৎ সংখ্যা দ্বয়ের যে সংখ্যা দ্বয় থাকবে সেই সংখ্যা দ্বয়ের গড়ই হচ্ছে মধ্যক। সেভাবেও নির্ণয় করা যায়, আবার এই সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায়। সূত্রটি হলো মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ, অর্থাৎ n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2। তাহলে এখানে n এর মান আমরা পেয়েছি কত? 38। তাহলে এখানে 38 আমরা n এর মান বসিয়ে দেব। 38/2 তম পদ যোগ 38/2 যোগ 1 তম পদ। এখানে কাটাকাটি করলে 19 হয়, তাহলে 19 তম পদ যোগ 20 তম পদ। এখানে 19 তম পদ আমরা গুনে গুনে দেখি কত হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে 19 তম পদটি আমরা পেয়েছি কত? 19 তম পদ আমরা পেয়েছি 148। আর 20 তম পদ তারপরে একটা হবে 142।
50, তাহলে আমরা 19তম পদ 148 যোগ 20তম পদ পেয়েছি 150। আমরা দুটো লিখেছি, দুটো যোগ করব, যোগ করলে কত হয় 298 ভাগ 2। 298কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 149। 149ই হচ্ছে মধ্য, অতএব নিম্ন মধ্য 149। সুপ্রিয় শিক্ষার্থীরা, খ নম্বরে আরেকটি অংশ রয়েছে, সেটা হচ্ছে প্রচুরক। প্রচুরক নির্ণয় করো। তোমরা জানো, এর আগেই বলেছি এবং আমার ডেসক্রিপশনেও ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। প্রচুরক, মধ্য, গড় নির্ণয় কীভাবে করতে হয় সব কিছুই তোমরা জেনে যাবে। এখন প্রচুরক আমি এর আগেও বলেছি যে প্রচুরক হচ্ছে একটা উপাত্তের মধ্যে যে সংখ্যাটি বেশি বার থাকে, একাধিক বার থাকে, বা সর্বোচ্চ বা সর্বাধিক বার থাকে, সেই সংখ্যাটি হবে প্রচুরক। এটা একটি সংখ্যা হতে পারে, দুটি সংখ্যা হতে পারে, তিনটি সংখ্যা হতে পারে। তিনটি সংখ্যা যদি 3 বার থাকে তাহলে সেই তিনটি সংখ্যাই হবে প্রচুরক। দুটি সংখ্যা যদি 2 বা 3 বার থাকে তাহলে সেই সংখ্যার দুটি হবে প্রচুরক। এখানে আমরা দেখি, এখানে উপাত্তগুলি আমরা মানের ক্রম অনুসারে সাজিয়েছি। 122, 125, 132, 135, 134, 137, 140, 140, 140, 141, 142, 143, 145, 145, 146, 146, 147, 148, 148, 150, 150, 151, 152, 155, 155, 156, 156, 156, 157, 158, 159, 162, 164, 165, 167, 168, 169, 173। এখানে দেখো যে সর্বাধিক বার আছে, আমি একটু আন্ডারলাইন করি, 140 3 বার আছে। আর এখানে 145 2 বার আছে, 146 2 বার আছে, 147 একবার, 148 2 বার আছে, 150 2 বার, 155 2 বার, 156 এখানে দেখাচ্ছে 3 বার আছে, 156 3 বার আছে, 157 একবার, 58 একবার, 59 একবার, 62 একবার, 64 একবার, 65 67 একবার করে, 68 একবার, 69 একবার, 173 একবার। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে 140 আছে 3 বার করে, 156 আছে 3 বার করে। তাহলে এখানে উপাত্ত সমূহের মধ্যে 140 বা 156 সর্বাধিক 3 বার রয়েছে। অতএব নিম্ন প্রচুরক 140 ও 156। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার একটু বলি যে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং অঙ্ক তাড়াতাড়ি করে অন্তত শিখতে পারো, দ্রুত শিখতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সামনে আবার নতুন তোমাদের কোনো একটা অধ্যায়ের ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা অপেক্ষায় থেকো। আজ এই পর্যন্ত। খোদা হাফেজ, ভালো থেকো।